তো আজকে আমরা যেটা আলোচনা করছিলাম ভারতের ভূপ্রকৃতি অর্থাৎ ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া বা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ সমূহ, এই বিষয়টা একটু ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করি। তো আমাদের ভারত কিন্তু বিশাল একটা আয়তনে বিশালতা রয়েছে এবং ভূতাত্ত্বিক যুগে জিওলজিক্যাল বিভিন্ন টাইমে যেহেতু ভারতবর্ষটা সৃষ্টি হয়েছে মূলত, তো তার জন্য দেখা যাচ্ছে আমাদের ভারতবর্ষের দক্ষিণের যে প্রান্তসীমা অর্থাৎ কন্যাকুমারিকা থেকে উত্তরের হিমালয় পর্বতমালা, কাশ্মীরের হিমালয় পর্বতমালা পর্যন্ত ভারতবর্ষের যে বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ভূমিরূপ, মালভূমি রয়েছে, পার্বত্য ভূমি রয়েছে, উর্বর সমভূমি রয়েছে, সেরকম বিভিন্ন কিছু সবে মিলে একটা বৈচিত্র্যপূর্ণ একটা ভূমিরূপ বা ভূপ্রকৃতি সৃষ্টি রয়েছে আমাদের ভারতবর্ষে। তো তার জন্য বলা যেতে পারে ভারতবর্ষকে তার জন্য আমরা আসমুদ্র হিমাচল বলে চিহ্নিত করে থাকি। তো যাই হোক, ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ, তো সেগুলোকে মূলত 5টা ভাগে ভাগ করা যায়। কি কি? উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর ভারতের সমভূমি, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপ অঞ্চল। তো এসপি চ্যাটার্জি তিনি কিন্তু মূলত 7টা ভাগে ভাগ করেছেন। এখানে 7টা ভাগ বলতে এই যে উপকূলীয় সমভূমি যেটা, এটাকে তিনি দুভাগে ভাগ করেছেন, পূর্ব উপকূল, বাদ বাকিগুলো মোটামুটি এক। আর উত্তর ভারতের যে মানে উপদ্বীপীয় যে মালভূমি এলাকাটা, এটাকে দুটো ভাগে তিনি ভাগ করেছেন, মধ্য ভারতের উচ্চভূমি আর উপদ্বীপীয় মালভূমি। যাক, মোটামুটি এরকম ভারতবর্ষকে এইভাবে যে ভূপ্রাকৃতিক বিভাজন এইভাবে করা হয়েছে, বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমাদের পড়তে হবে যে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ অনুযায়ী এসপি চ্যাটার্জি কতগুলো ভাগে ভাগ করেছেন, বিষয়টা তোমাদের জানতে হবে। আর উত্তরের পার্বত্য অঞ্চল হচ্ছে ভারতবর্ষের সব থেকে উঁচু অংশ বলা চলে। উত্তরের পার্বত্য অঞ্চল যেটা রয়েছে দেখতে পাচ্ছ, উত্তরের পার্বত্য অঞ্চল এই পোর্শনটা, এটা ভারতবর্ষের সব থেকে উঁচু অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চলটা প্রধানত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয়, এটা কিন্তু দখল করে রয়েছে। এবং পৃথিবীর উচ্চতম পর্বত হচ্ছে হিমালয় পর্বত আর কি। তো হিমালয় পর্বত সৃষ্টি সম্পর্কিত দুটো তত্ত্ব রয়েছে, এই দুটো তত্ত্ব আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। হিমালয় পর্বত শ্রেণী সৃষ্টির যে দুটো তত্ত্ব রয়েছে, এই তত্ত্ব দুটোর মধ্যে রয়েছে যেটা একটা হচ্ছে তোমার এই বিজ্ঞানী কোবারের যে মহীখাত তত্ত্ব, সেখানে আমরা দেখেছি যে টেথিস সাগরে সঞ্চিত যে পলি, সেটা ভাসকে হিমালয় হয়েছে। আবার আবার আরেকটা বিষয় যেটা দেখি যে গন্ডোয়ানা ল্যান্ড আর অঙ্গারল্যান্ড দুটো প্রাচীন ভূভাগ ছিল। তো উত্তরে ছিল আঙ্গারল্যান্ড এবং দক্ষিণে ছিল তোমার এই গন্ডোয়ানা ল্যান্ড, এই দুটো প্রাচীন ভূভাগ ছিল। তো এই প্রাচীন দুটো ভূভাগের মাঝখানে ছিল টেথিস সাগর আর কি। টেথিস সাগরে সঞ্চিত যে পলি, সেটা ভাসকে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এবং হিমালয় পর্বত হচ্ছে পৃথিবীর একটা নবীন ভঙ্গিল পর্বতমালা বলা চলে। আর প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী, পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে ভারতীয় পাত একদিকে রয়েছে, ভারতীয় পাত একদিকে ইউরেশীয় পাত। এই ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে মূলত হিমালয় মাউন্টেন সৃষ্টি হয়েছে। এবং ভারতীয় পাতটা এখনো প্রায় 5.4 সেন্টিমিটার হারে, বছরে প্রায় 5.4 সেন্টিমিটার হারে মূলত উত্তর দিকে প্রবেশ করছে। যত উত্তর দিকে প্রবেশ করছে, হিমালয়ের যে হাইটটা সেটা আস্তে আস্তে বাড়ছে বলা চলে। তো যাই হোক, এই বিষয়গুলো দেখলাম। এবারে যদি আমরা ভারতবর্ষের যে ভূপ্রাকৃতিক যে বিভাগ, সেই বিভাগগুলো যদি আমরা দেখি, তাহলে মূলত প্রথমত যেটা রয়েছে দেখো, নর্দার্ন মাউন্টেন রিজন অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল, এটা সব থেকে উঁচু অংশ বলা চলে। এবং এখানে পৃথিবীর সর্বোচ্চ যে পর্বতশ্রেণী হিমালয় রয়েছে, এছাড়া পর্বতশ্রেণী রয়েছে, কারাকোরাম পর্বতশ্রেণী রয়েছে, এরকম বিভিন্ন পর্বতশ্রেণীগুলো রয়েছে। তো যাই হোক, উত্তরের পার্বত্য অঞ্চল বাদ দিলে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে মূলত এই 3টে বিষয় আলোচনা করা। একটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন রিজিয়ন, হিমালয় পর্বত শ্রেণী। তারপরে যেটা রয়েছে লাদাখ পর্বত শ্রেণী যেটা রয়েছে, আর একটা রয়েছে তোমার কারাকোরাম মাউন্টেন রেঞ্জ অর্থাৎ কারাকোরাম পর্বত শ্রেণী। এই বিষয়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে। তো হিমালয় পার্বত্য অঞ্চলটা ডিটেলস তোমাদের আলোচনা করতে হবে। দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর হিমালয়ের কি কি ভাগগুলো রয়েছে, এই বিষয়গুলো তো তোমাদের অবশ্যই
ভালো করে পড়তে হবে, এগুলো থেকে প্রচুর কোশ্চেন হয়। তো যাই হোক, ভূতত্ত্ববিদদের কাছে হিমালয় হচ্ছে একটা নবীন ভঙ্গির পর্বতশ্রেণী। যাই হোক, হিমালয় পর্বতমালা মোটামুটি 6টা দেশের উপর দিয়ে গিয়েছে, একটা নেপাল, ভুটান, আমাদের ভারতবর্ষ, তিব্বত, আফগানিস্তান, পাকিস্তান, এই 6টা দেশের উপর দিয়ে কিন্তু হিমালয় পর্বতশ্রেণী চলে গেছে। কাশ্মীরের প্রধান হিমালয়ের উত্তরে যেটা রয়েছে লাদাখ পর্বতশ্রেণী, এবং লাদাখ পর্বতশ্রেণীগুলোর উচ্চতা অনেকটাই বেশি, 600 মিটারেরও বেশি, এবং এই পর্বতের উত্তর পূর্ব দিকে রয়েছে লাদাখ মালভূমি, যেটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ মালভূমি বলা চলে। আর খারদুংলাটা হচ্ছে লাদাখ পর্বতশ্রেণীর একটা প্রধান গিরিপথ বলা চলে। এখানে অনেকগুলো লবণাক্ত হ্রদ রয়েছে, তো সেগুলোর মধ্যে প্যাংগাং এখানকার একটা গুরুত্বপূর্ণ লবণাক্ত হ্রদ বলা চলে। কারাকোরাম মাউন্টেন রেঞ্জ, যেটা কারাকোরাম পর্বতশ্রেণীর গডউইন অস্টিন বা K2, সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত, এটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, 8,848 মিটার উচ্চতা। এবং এরপরেই পৃথিবীর যে দ্বিতীয় উচ্চতম, সেটা হচ্ছে তোমার এই গডউইন অস্টিন বা K2, এটা ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ, এবং এটা রয়েছে কারাকোরাম পর্বতে। এটা কিন্তু হিমালয় পর্বতের নয়, এটা কারাকোরাম পর্বতে রয়েছে। এই কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ, যেটা ভারতবর্ষের দীর্ঘতম হিমবাহ রয়েছে। তো এই কারাকোরামের বিভিন্ন নাম রয়েছে, বসুধার ধবল শীর্ষ, যেমন এটা এর উপরে সারা বছর তোমার বরফ জমে থাকে বলে এরকম একটা নামকরণ করা হয়েছে। এবং কৃষ্ণগিরি নাম দেওয়া হয়েছে সংস্কৃত ভাষায়, কৃষ্ণ বিস্তারিত আলোচনা করতে হবে। হিমালয়ের উৎপত্তি নিয়ে দুটো তত্ত্ব তো আমি বললাম। হিমালয়ের ভূপ্রকৃতিকে উত্তর দক্ষিণে অর্থাৎ প্রস্থ বরাবর ভাগ করা হয়েছে, এবং পূর্ব পশ্চিমে বা দৈর্ঘ্য বরাবর ভাগ করা হয়েছে। প্রস্থ বরাবর টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়, এই 4টে বিষয় তোমাদের ভালো করে পড়তে হবে। এখানে দেখো, এই 4টে বিষয় মূলত রয়েছে। হ্যাঁ, কিছু বলছিলে? ও, তুমি জয়েন করতে পারছো না? আচ্ছা, তুমি ওটাকে করেছো, অ্যাকসেপ্ট করেছো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাপ্রুভাল করে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, একটু ওয়েট করো, দাঁড়াও। তো আমরা ভারতের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করছিলাম। ভারতের ভূপ্রকৃতির মধ্যে আমরা দেখলাম যে ভারতের যে হিমালয় পর্বতশ্রেণী, সেটা প্রস্থ বরাবর টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়, এগুলো নাম মনে রাখবে যে টেথিস হিমালয়কে হিমাদ্রি হিমালয়কে হিমগিরি হিমালয় বা উচ্চ হিমালয় বলা হয়, হিমাচল হিমালয়কে মধ্য হিমালয় বলা হয়, শিবালিক বা বহি হিমালয়, এই নামগুলো তোমরা মনে রাখবে। এখানে বিভিন্ন চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, মূলত এই চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এখানে ট্রান্স হিমালয়টা রয়েছে। তারপরে এই যে এই তারপরে এই জায়গাগুলোতে রয়েছে হিমাচল হিমালয়, তারপরে কাপ হিমালয়, এরকম 4টে ভাগ রয়েছে। তো এই 4টে ভাগ মূলত উত্তর থেকে দক্ষিণে প্রস্থ বরাবর ভাগ করা হয়েছে। এই 4টে ভাগ টেথিস, হিমাদ্রি, হিমাচল, শিবালিক, এই 4টে ভাগ আমরা দেখলাম। এগুলোর মধ্যে বিভিন্ন বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন মূলত এখানে আমাদের কি কি পড়তে হবে। ট্রান্স হিমালয় থেকে তোমাদের যে বিষয়টা জানতে হবে, হচ্ছে তোমার 12 কোটি বছর আগে এটা সৃষ্টি হয়েছিল। এটা পুরনো অঞ্চল বলা যেতে পারে, হিমালয় পর্বতশ্রেণীর একটা পুরনো অঞ্চল বলা চলে। এটা সৃষ্টি হয়েছিল, এবং এটার অধিকাংশ এলাকা কিন্তু চীনের মধ্যে বেশিটা রয়েছে, ভারতবর্ষে খুবই কম রয়েছে। এবং এখানে লাদাখ, কারাকোরাম এই সমস্ত রয়েছে। ভারতের যে প্রধান উচ্চতম শৃঙ্গ, যেটা কারাকোরাম পর্বতের যে গডউইন অস্টিন, সেটা কিন্তু এখানেই রয়েছে। আবার জাস্কার পর্বতের যে লিও পার্বল এখানেই রয়েছে।
হিমাদ্রি হিমালয়ের মধ্যে হিমাদ্রি হিমালয়টা হচ্ছে এই যে চারটে ভাগ আমি বললাম, ট্রান্স হিমালয়, হিমাদ্রি, হিমাচল, শিবালিক, এই চারটের মধ্যে হিমাদ্রি হিমালয় যেটা, এটা সব থেকে উচ্চতম বলা চলে। এবং পৃথিবীর যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এই হিমাদ্রি হিমালয়ের মধ্যে কিন্তু রয়েছে। এরকম কোশ্চেন হতে পারে যে হিমাদ্রি মাউন্ট এভারেস্ট কোন হিমালয়ের কোন অংশের মধ্যে রয়েছে, উত্তর থেকে দক্ষিণে প্রস্থ বরাবর এই চারটে ধরো অপশন দিয়েছে, সেখানে তোমাকে অবশ্যই অপশন চুজ করতে হবে হিমাদ্রি বা গ্রেটার হিমালয়, এটা সব থেকে উচ্চতম হিমালয়। তো যাই হোক, মাউন্ট এভারেস্ট এর মধ্যে রয়েছে, কাঞ্চনজঙ্ঘাও এর মধ্যে রয়েছে। কাঞ্চনজঙ্ঘাটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, এটা বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। বরাবর যদি আমরা দেখি, দৈর্ঘ্য বরাবর অর্থাৎ তিনটে ভাগ রয়েছে, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়, এরকম তিনটে ভাগ রয়েছে। ভাগগুলো তোমরা পড়বে। ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে কাশ্মীর, পাঞ্জাব, কাশ্মীর হিমালয় রয়েছে, পাঞ্জাব হিমাচল হিমালয় রয়েছে, কুমায়ুন হিমালয়, উত্তরাখণ্ড হিমালয় রয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে। কাশ্মীর হিমালয় যেটা, সেটা জম্মু কাশ্মীর রয়েছে, কাশ্মীর হিমালয়ের অংশটা রয়েছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল মিলে অঞ্চলটা রয়েছে। তো যাই হোক, লাদাখ মালভূমি তো জানোই, এটা ভারতবর্ষের উচ্চতম মালভূমি। কারাকোরাম পর্বতের যে সিয়াচেন দীর্ঘতম যে হিমবাহ, সেটা কিন্তু এখানেই রয়েছে আর কি। আচ্ছা, তারপরে যে বিষয়টা, ও আচ্ছা, যে এই কাশ্মীর নিয়ে আলোচনা করছিলাম, তো কাশ্মীর সম্বন্ধে কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখি। ভারতের ভূস্বর্গ, তার যে প্রাকৃতিক নৈসর্গিক যে সৌন্দর্য, তার জন্য কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলে অভিহিত করে থাকি। এবং এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীরকে। প্রচুর ঠান্ডার রাজ্য এটা। ভারতের নন্দনকানন বলা হয় কাশ্মীরকে, ভারতের সুইজারল্যান্ডও বলা হয়। ভারতের কাশ্মীরের যে লে রয়েছে, লাদাখের যে লে, সেটাকে আমরা কাশ্মীরের ধুলোবাটি বলি। প্রাচ্যের ভেনিস, কাশ্মীরের যে শ্রীনগর রয়েছে, ওটাকে আমরা প্রাচ্যের ভেনিস বলে থাকি। যাই হোক, এরকম বিভিন্ন বিষয়গুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। পাঞ্জাব হিমালয়, যেটা পাঞ্জাবের মধ্যে রয়েছে, পাঞ্জাব হিমালয়, বা এটাকে আমরা হিমাচল হিমালয় বলে থাকি। এটাকে হিমাচল হিমালয় নামে আমরা অভিহিত করে থাকি। যাই হোক, তো যাই হোক, এই তারপরে যেটা রয়েছে দার্জিলিং সিকিম অঞ্চলেও একটু হিমালয় একটা অংশ রয়েছে, দার্জিলিং সিকিম হিমালয়। এই বিষয়গুলো তোমরা পড়ে নেবে। সিকিম দার্জিলিং এর পার্টটা, দার্জিলিং এর পার্টটা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা এবং সিকিম রাজ্য নিয়ে মূলত এই পার্টটা রয়েছে আর কি। তো যাই হোক, এই বিষয়গুলো তোমরা পড়ে নেবে। কাশ্মীরের বিভিন্ন নামগুলো রয়েছে। আমাদের জম্মু কাশ্মীরের বিষয়টা তোমরা এগুলো তো বললাম, প্রাচ্যের ভেনিস বলা হয় শ্রীনগরকে। সেন্ট্রাল হিমালয় অর্থাৎ মধ্য হিমালয় যেটা রয়েছে, মধ্য হিমালয়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, মধ্য হিমালয়ের মধ্যে বেশিরভাগটাই নেপালের মধ্যে রয়েছে। মাউন্ট এভারেস্ট, ধবলগিরি, এইগুলো হচ্ছে উচ্চতম শৃঙ্গ এই অঞ্চলটার। মাউন্ট এভারেস্টের বিভিন্ন নামগুলো রয়েছে। মাউন্ট এভারেস্ট নেপাল ও চীন সীমান্তে অবস্থিত। এটা নেপালিরা মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলে অভিহিত করে থাকেন, এবং তিব্বতীরা চোমোলুংবা চোমোলুংবা বলে অভিহিত করে থাকেন তিব্বতীরা। তো ইস্টার্ন হিমালয় যে ব্যাপারটা রয়েছে, ইস্টার্ন হিমালয়ের এই তিনটে পার্ট রয়েছে, সিকিম, দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয়, অরুণাচল হিমালয়, এই তিনটে পার্ট রয়েছে। তো এইগুলো একদিনের ক্লাসে তো অতগুলো বলা অত সম্ভব না। তোমরা বিষয়গুলো তোমরা ভালো করে পড়ে নেবে আর কি। এবার দ্য প্লেন অফ ইন্ডিয়া অঞ্চল সম্পর্কে তোমাদের জানতে হবে। তো উত্তরে যে সেটা রয়েছে, এটাকে দ্য প্লেন্স অফ নর্দার্ন ইন্ডিয়া যে বিষয়টা, এটা অলসো নন অ্যাজ গ্রেট নর্দার্ন প্লেন, এটাকে আমরা বৃহৎ উত্তরের সমভূমি অঞ্চল এটা নামে অভিহিত করা হয়ে থাকে আর কি। তো যাই হোক, এর যে শ্রেণী বিভাগটা রয়েছে, শ্রেণী বিভাগ সম্বন্ধে তোমাদের ভালো করে পড়তে হবে। এই শ্রেণী বিভাগগুলো প্লেন, গঙ্গা প্লেন,
তারপরে ব্রহ্মপুত্র প্লেন, এই বিষয়গুলো তোমাদের করে পড়তে হবে। রাজস্থান প্লেন যেটা, এটা মূলত রাজস্থানের যে মরুভূমি অঞ্চল, সেই মরুভূমি তথা রাজস্থান সমভূমিটা এর মধ্যে রয়েছে। রাজস্থানের মরুভূমি, বিখ্যাত মরুভূমি থর মরুভূমি। এখানকার উল্লেখযোগ্য নদী হচ্ছে লুনি নদী, এটা আমরা জানি, রাজস্থান প্লেন যেটা। তারপরে যে বিষয়টা রয়েছে পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের মধ্যে এই সমভূমিটা রয়েছে আর কি। তো যাই হোক, পাঞ্জাব হরিয়ানা যে সমভূমিটা, এটা পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লির কিছুটা অঞ্চল নিয়ে এটা গঠিত রয়েছে। তো পাঞ্জাবটা কিন্তু মূলত পাঁচটা নদী, পাঁচটা নদীর যে দোয়াব অঞ্চল, সে অঞ্চলে গঠিত হয়েছে পাঞ্জাব নদীটা। তো তার জন্য এরকম নামকরণ করা হয়েছে, শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। এই পাঁচটা নদীর জল মূলত এর যে দোয়াব অঞ্চল হয়ে। তো যাই হোক, প্লেন যে সমভূমি আর কি, রাজস্থানের সমভূমি যেটা, ওই যেখানে তোমার ওই থর মরুভূমিটা, রাজস্থানের সমভূমি এলাকাটা করা হয়েছে। তারপরে যেটা রয়েছে ইন্দাস বা পাঞ্জাব প্লেন, অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা প্লেনের মধ্যে পার্টটা মূলত রয়েছে। এটা পাঞ্জাব হরিয়ানা নিয়ে মূলত এটা রয়েছে আর কি। যাই হোক, তারপরে যেটা রয়েছে দেখো গঙ্গা প্লেন, গঙ্গা প্লেন বা গাঙ্গেয় সমভূমি যেটা, এটা উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্যে মূলত বিষয়টা রয়েছে। মিডিল পার্ট অফ নর্দার্ন প্লেন ফর্মড বাই দ্য গঙ্গা রিভার অ্যান্ড ট্রিবিউটারি, অর্থাৎ গঙ্গা এবং তার বিভিন্ন শাখা নদী নিয়ে মূলত এই অঞ্চলটা রয়েছে। তো যাই হোক, এবারে আমরা গঙ্গাটিক প্লেন বা গঙ্গা প্লেন যেটা গাঙ্গেয় সমভূমি, এটা উত্তর সমভূমির একটা বৃহৎ অঞ্চল বলা চলে। এবং এখানকার একটা জিনিস মনে রাখবে তোমরা, যে প্রাচীন পলিগঠিত যে সমতল ভূমিটা, সেটা ভাঙড় নামে পরিচিত। আর হচ্ছে উর্বর যে নতুন যে পলিগঠিত যে উর্বর ভূমি, সেটাকে খাদর বলা হয়। খাদর আর ভাঙড় বিষয় তোমরা মনে রাখবে। তারপরে আরো বিভিন্ন প্লেন গুলো রয়েছে, যেমন ব্রহ্মপুত্র প্লেন যেটা, এটা অসমের ব্রহ্মপুত্র উপত্যকা বরাবর এই প্লেনটা সৃষ্টি হয়েছে। তো তার জন্য এটাকে অসম সমভূমি বলা হয়। তো যাই হোক, এই বিষয়গুলো রয়েছে। নর্দার্ন সমভূমি অঞ্চল যেটা, সেটা আমরা আলোচনা করলাম। ব্রহ্মপুত্র উপত্যকার বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ। এবারে পেনিনসুলার প্লেটো, আমি ডিটেলস আলোচনা করতে পারছি না, কারণ এটা তো তাহলে অনেক লেন্দি হয়ে যাবে ক্লাসটা। আমি সংক্ষেপে বিষয়টা আলোচনা করছি, তোমরা পড়ে নেবে। সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে, ডিটেলস, তারপরে ওয়ান লাইনার, এই বিষয়গুলো তোমরা পেয়ে যাবে। এটা ভালো করে পড়তে হবে, বাড়িতে না পড়লে হবে না। শুধুমাত্র যে 1 ঘন্টার ক্লাস করলাম, সমস্ত কিছু হয়ে গেল, তা তো নয়। ভালো করে বাড়িতে পড়াশোনা করতে হবে। সময় খুবই কম, প্রচুর টপিক রয়েছে, বাড়িতে ভালো করে পড়তে হবে। এটা যেহেতু একটা বড় টপিক, সুতরাং এইটাই তোমরা পড়বে। পরের দিন হয়তো একসাথে 2-3টে করে টপিক আমি পড়াবো। আজকের দিনে একটা টপিকই তোমাদের পড়া দেওয়া থাকবে, শুধুমাত্র ভারতের ভূপ্রকৃতি বা রিলিফটা পড়া দেওয়া থাকবে। তো যাই হোক, এবারে আমরা যে পেনিনসুলার প্লেটো, অর্থাৎ উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চল রয়েছে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এটা উত্তর সমভূমি অঞ্চলের দক্ষিণে এই মালভূমি অঞ্চলটা রয়েছে। এর হাইটটা 600 থেকে 900 মিটার। এবং এই ক্লাসিফিকেশন যদি আমরা করি, উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ক্লাসিফিকেশন যদি আমরা করি, তাহলে আমরা দেখব দ্য হাইল্যান্ডস অফ সেন্ট্রাল ইন্ডিয়া, অর্থাৎ পূর্ব ইস্টার্ন ইন্ডিয়া, এটা সেন্ট্রাল না, ইস্টার্ন হবে আর কি। ইস্টার্ন ইন্ডিয়ার যে হাইল্যান্ড, অর্থাৎ পূর্ব ভারতের যে উচ্চভূমি, সেগুলোর মধ্যে রয়েছে মূলত রাজস্থান প্লেটো রয়েছে, সেন্ট্রাল আপল্যান্ড রয়েছে, তারপরে বুন্দেলখন্ড প্লেটো রয়েছে, তারপরে মালভ মালভূমি রয়েছে, রেওয়া মালভূমি। হাইল্যান্ড অফ সেন্ট্রাল ইন্ডিয়ার মধ্যে এই পার্টগুলো রয়েছে, তোমরা এই বিষয়গুলো পড়ে নেবে। তারপরে যেটা রয়েছে হাইল্যান্ড অফ ইস্টার্ন ইন্ডিয়া। আচ্ছা, প্রথমটা সেন্ট্রালি ছিল, তারপরে যেটা রয়েছে হাইল্যান্ডস অফ ইস্টার্ন ইন্ডিয়া। ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে বিষয়গুলো রয়েছে বাঘেলখন্ড রয়েছে, বাঘেলখন্ড ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে বাঘেলখন্ড রয়েছে।
তারপরে তোমার ছোটনাগপুর প্লেটো রয়েছে। তারপরে তোমার মহানদী বেসিন রয়েছে, গুজরাট হিল রয়েছে, তারপরে দণ্ডকারণ্য অঞ্চলটাও রয়েছে। এগুলো পড়ে নেবে বিষয়টা। দা পেনিনসুলার প্লেটো বা উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চলটা রয়েছে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চলের উত্তর পূর্ব দিকে গঙ্গা প্রদীপের পরে এই মালভূমির একটা বিচ্ছিন্ন অংশ রয়েছে, যেটাকে আমরা বলছি মেঘালয় মালভূমি। তো যাই হোক, পেনিনসুলার প্লেটো বিষয়টা, এর মধ্যে তিনটে পার্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যে হাইল্যান্ড অফ সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ মধ্য ভারতের উচ্চভূমি রয়েছে, পূর্ব ভারতের উচ্চভূমি রয়েছে, এবং দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল সেটাও রয়েছে। এই বিষয়গুলো তোমরা পড়ে নেবে। তো এই ডেকান প্লেটো বা যে দাক্ষিণাত্য মালভূমিটা রয়েছে, উপদ্বীপীয় মালভূমির সর্ববৃহৎ ভূপ্রাকৃতিক অঞ্চল যেটা দাক্ষিণাত্যের মালভূমি, এই দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্রাপ, যেটা এই ডেকান ট্রাপ ব্যাপারটা আবার দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাউন্টেন পার্ট রয়েছে, কিছু কিছু হচ্ছে প্লেটো পার্ট। মাউন্টেন পার্ট বলতে পার্বত্য অঞ্চল কিছুটা রয়েছে, পার্বত্য অংশের মধ্যে আমরা দেখতে পাই যে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ রয়েছে, তারপরে তোমার যেটাকে পর্বত শ্রেণী বলছি, তারপরে মাউন্টেন রয়েছে, তারপরে পর্বত রয়েছে, সাতপুরা পর্বত রয়েছে, এই বিষয়গুলো রয়েছে। আর প্লেটো পার্ট যেটা মালভূমির যে পার্টটা রয়েছে, মালভূমির আবার বিভিন্ন ভাগগুলো রয়েছে। দেখো, মহারাষ্ট্র প্লেটো রয়েছে, মহারাষ্ট্র মালভূমি, তারপরে রয়েছে কর্ণাটক প্লেটো, কর্ণাটক মালভূমি, তারপরে তেলেঙ্গানা প্লেটো রয়েছে, তেলেঙ্গানা মালভূমি। এই বিভিন্ন পার্টগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, এর মধ্যেও বিভিন্ন বিষয়গুলো রয়েছে। যেমন কর্ণাটকের মালভূমির ক্ষেত্রে একটা বিষয় রয়েছে মালনাদ ময়দান, এই দুটো বিষয় রয়েছে। কর্ণাটক যে মালভূমি, সেই মালভূমির পশ্চিম দিকের যে বন প্রাকৃতিক অঞ্চল সেটা মালনাদ নামে পরিচিত, আর পূর্ব দিকের যে সমতল ভূভাগ সেটা ময়দান নামে পরিচিত। আচ্ছা, যাই হোক, এই প্রত্যেকটা মালভূমি, মাউন্টেন পার্ট, প্লেটো পার্ট, সবগুলো তোমরা ভালো করে পড়ে নেবে বিষয়গুলো। আচ্ছা, ম্যাপ এখানে রয়েছে, ম্যাপ দেখে পড়ে নেবে। এবার কোস্টাল প্লেন যেটা, অর্থাৎ উপকূলীয় সমভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল যেটা, উপকূলীয় সমভূমি অঞ্চলটাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন কোস্টাল প্লেন অর্থাৎ পশ্চিম উপকূলের সমভূমি রয়েছে, এবং রয়েছে ইস্টার্ন কোস্টাল প্লেন অর্থাৎ পূর্ব উপকূলের সমভূমি। তো পশ্চিম উপকূলের যে সমভূমি অঞ্চল যেটা রয়েছে, এটার একটা হচ্ছে তোমার কচ্ছ উপদ্বীপ রয়েছে, কচ্ছ উপদ্বীপ, তারপরে রয়েছে কাথিয়াবার উপদ্বীপ, তারপরে রয়েছে দ্য গুজরাট প্লেন অর্থাৎ গুজরাট সমভূমি, তারপরে রয়েছে দ্য কঙ্কন প্লেন অর্থাৎ কঙ্কন সমভূমি, তারপরে রয়েছে কর্ণাটক কোস্টাল প্লেন অর্থাৎ কর্ণাটকের উপকূলীয় সমভূমি, তারপরে দ্য মালাবার প্লেন, মালাবার সমভূমি। এরকম বিভিন্ন সমভূমিগুলো এখানে রয়েছে। আর ইস্টার্ন ইস্টার্ন বা পূর্ব যে উপকূলীয় যে সমভূমি অঞ্চলটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি নর্দার্ন, এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি নর্দার্ন সরকার কোস্ট অর্থাৎ উত্তর সরকার উপকূল, আর একটা রয়েছে করমণ্ডল কোস্ট, যেটা করমণ্ডল উপকূল। নর্দার্ন নর্দার্ন সরকার কোস্ট অর্থাৎ উত্তর সরকার উপকূল যেটা রয়েছে, উত্তর সরকার উপকূলের আবার প্লেন অর্থাৎ উড়িষ্যা উপকূলের সমভূমি, আর একটা রয়েছে প্লেন অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূলের যে সমভূমি অঞ্চলটা রয়েছে, এই বিষয়টা রয়েছে। করমণ্ডল উপকূল এর পার্টটাও রয়েছে। এগুলো তোমরা লিখে নেবে, এটা বিভিন্ন সমভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এগুলো বলা চলে। ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ওয়েস্টার্ন কোস্টাল প্লেন এবং ইস্টার্ন কোস্টাল প্লেন, এই দুটো বিষয় ভালো করে তোমরা পড়ে নেবে। এটা ইস্টার্ন কোস্টাল প্লেন রয়েছে, দা আইল্যান্ড অর্থাৎ দ্বীপ সমূহ, অর্থাৎ বঙ্গোপসাগর আরব সাগরকে ঘিরে কিছু দ্বীপ রয়েছে। দ্বীপগুলোকে সুতরাং আমরা দুটো ভাগে ভাগ করব, বে অফ বেঙ্গল আইল্যান্ড অর্থাৎ বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ রয়েছে, এবং রয়েছে আরাবিয়ান সি আইল্যান্ড অর্থাৎ আরব সাগরীয় দ্বীপপুঞ্জ। তো এই দ্বীপগুলো, প্রচুর দ্বীপ রয়েছে ভারতবর্ষে, মোট আইল্যান্ড সংখ্যা হচ্ছে 247টা, এর মধ্যে বঙ্গোপসাগরে রয়েছে 204টা, আরব সাগরে কম রয়েছে মাত্র 43টা। তো আরব
8টা রয়েছে তোমার বঙ্গোপসাগরে, আরব সাগরে রয়েছে মাত্র 43টা। তো যাই হোক রয়েছে এই দ্বীপগুলোর মধ্যে আমরা যে বিভিন্ন দ্বীপগুলো রয়েছে, আরব সাগরীয় দ্বীপগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মূলত রয়েছে লাক্ষাদ্বীপ একটা রয়েছে, তারপরে গুরুত্বপূর্ণ দ্বীপ বলা চলে দ্বীপপুঞ্জ যেটা, এটা হচ্ছে তোমার ওই বেঙ্গল আইল্যান্ডের মধ্যে রয়েছে। আর লাক্ষাদ্বীপ যে ব্যাপারটা রয়েছে এটা আরাবিয়ান সি আইল্যান্ডের মধ্যে বিষয়টা রয়েছে। তো যাই হোক, আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ যেটা রয়েছে এটা মূলত বঙ্গোপসাগরে রয়েছে। আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের মধ্যে থাকা এই দ্বীপপুঞ্জটা রয়েছে। এর মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে হচ্ছে স্যাডেল পিক, এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ বলা চলে। স্যাডেল পিক যেটা রয়েছে এটা সর্বোচ্চ শৃঙ্গ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। এছাড়া দ্বীপপুঞ্জের বিভিন্ন শৃঙ্গগুলো রয়েছে। এখানকার ব্যারেন একটা জীবন্ত আগ্নেয়গিরি, ব্যারেন ভারতবর্ষের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি এই আন্দামানে রয়েছে। ভারতবর্ষের একটা মৃত আগ্নেয়গিরি নারকন্ডাম এখানে রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, ভারতের যে 10 ডিগ্রি যে অঞ্চলটা, এটা মূলত 10 ডিগ্রি চ্যানেল বলা থাকে, 10 ডিগ্রি চ্যানেল বলা থাকে, 10 ডিগ্রি নর্থ অক্ষাংশ বরাবর রয়েছে এটা। তো এই 10 ডিগ্রি চ্যানেলটা মূলত উত্তর আন্দামান এবং দক্ষিণ আন্দামানের মধ্যে ভাগটা করছে আর কি। তো যাই হোক, এছাড়া লিটিল আন্দামান, গ্রেট আন্দামান এই দুটোর মধ্যে পৃথক করেছে ডানকান প্রণালী বলে একটা প্রণালী রয়েছে। লিটিল আন্দামান আর হচ্ছে তোমার গ্রেট আন্দামান এই দুটোর মধ্যে রয়েছে বিষয়টা ডানকান প্রণালী। তো যাই হোক, তারপরে যেটা রয়েছে লাক্ষাদ্বীপ, অর্থাৎ লাক্ষাদ্বীপ আইল্যান্ড যেটা রয়েছে লাক্ষাদ্বীপ। তো লাক্ষাদ্বীপের মধ্যে লাক্ষাদ্বীপ এর মধ্যে যতগুলো মোটামুটি আরব সাগরের দক্ষিণ পশ্চিমে যতগুলো দ্বীপ রয়েছে, তো সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ। এছাড়া মিনিকয়, আমিনদ্বীপ এরকম দ্বীপপুঞ্জগুলো রয়েছে। এখানে অবস্থিত সব মানে লাক্ষাদ্বীপ আর বাকি যে দ্বীপগুলো রয়েছে আমিনদ্বীপ, মিনিকয়, হ্যাঁ, প্রত্যেকটা দ্বীপই কিন্তু মূলত প্রবাল দ্বীপ, অর্থাৎ প্রবাল প্রাচীরের যে দেহাবশেষ সেগুলো থেকে কিন্তু মূলত দ্বীপগুলো সৃষ্টি হয়েছে। তো আরব সাগরের অপর একটা উল্লেখযোগ্য দ্বীপ দিউ, যেটা কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি, দমন ও দিউ নিয়ে এটা গঠিত হয়েছে আর কি। তো যাই হোক, এই দ্বীপগুলো খুবই গুরুত্বপূর্ণ পর্যটন শিল্পের ক্ষেত্রে হোক বা উপজাতির বসবাস হিসাবে হোক, বা ভারতীয় যে দ্বীপগুলো সেটা আদর্শ মৎস্য আহরণ ক্ষেত্রে হোক, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ এই দ্বীপগুলো আর কি। যাই হোক, প্রত্যেকটা দ্বীপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাক্ষাদ্বীপের যে বিষয়গুলো আমরা দেখলাম, এখানে লাক্ষাদ্বীপটা মানে এখানে প্রবাল দ্বীপ বলা যাচ্ছে। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে তোমার কাভারাত্তি, এটা মনে রাখবে। তো যাই হোক, এই দ্বীপ অঞ্চলগুলো কিন্তু বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং আরব সাগরের দ্বীপগুলো মূলত উর্বর পলি মাটি থাকার জন্য এখানকার মাটিতে খুবই ভালো চাষবাস হয়, জনবসতিপূর্ণ বলা চলে। তো যাই হোক, এছাড়াও নৌ বন্দরগুলো সৃষ্টি হয়েছে, কাষ্ঠ শিল্পে উন্নতি হয়েছে, কুটির শিল্প গড়ে উঠেছে, মৎস্য আহরণ ক্ষেত্রে বিকাশ হয়েছে। তো যাই হোক, এই যে একটা বড় চ্যাপ্টার, আমি তো ডিটেলস তোমাদের পড়াতে পারলাম। লাইভ ক্লাস না হলে আবার তোমরা বলো যে লাইভ ক্লাস হচ্ছে। তো বিষয়গুলো মেইনলি তোমাদের পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে। 1 ঘন্টার ক্লাসে কখনোই সম্ভব না। 1 ঘন্টার ক্লাসে হয়তো আমি হিমালয়ান মাউন্টেন রিজন পার্টটা আমি করাতে পারবো, কিন্তু বাদ বাকি যে চ্যাপ্টারটা হয়তো এতগুলো পার্ট একসাথে তো করানো সম্ভব না। একটা ক্লাসে 1 ঘন্টার ক্লাসে এগুলো করানোই সম্ভব না। তারপর আমার শরীরটাও একটু খারাপ আছে আর কি, আমি সেইভাবে না, বেশিক্ষণ নিতে পারলাম না। যাই হোক, তোমরা মূলত পড়ে নেবে বিষয়টা, ইনফরমেশন তোমাদের দিয়ে দেওয়া হবে, ভালো করে তোমরা পড়ে নেবে, এবং ডিটেলস নোটটাও তোমাদের দিয়ে দেওয়া হবে, ভালো করে পড়ে নেবে। এইটার উপর আগামী দিনে 40 মার্কের একটা কোশ্চেন থাকবে, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। ভারতের আঞ্চলিক ভূগোল,
এটা একটা মানে অনেকগুলো টপিক রয়েছে, জানি না কবে শেষ হবে। অনেকগুলো টপিক রয়েছে। তো 9-10 এর সিলেবাস অনুসারে আমি করব। 11-12 এর সিলেবাসে আরো কিছু বাড়তি টপিক রয়েছে, এগুলো পরবর্তীতে সময় থাকলে অবশ্যই সেগুলো হবে। আর সময় না থাকলে নোটস পিডিএফ আমি সব দিয়ে দেবো তোমাদের, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভারতের যে ভূপ্রাকৃতিক অঞ্চল, ভূপ্রাকৃতিক বিভাগ, বিষয়টা তোমরা ভালো করে পড়ে নেবে। আজকে অনেকেই ক্লাসে জয়েন করেছো। আগামী দিনে পরবর্তী যে টপিকগুলো রয়েছে, ভারতের জলবায়ু, মৃত্তিকা, নদ নদী, আগামী দিন হয়তো নদ নদী আর জলবায়ু দুটো টপিক হয়তো আলোচনা করবো, তখন এই দুটো টপিকের উপর পরীক্ষা নেওয়া হবে। তো যাই হোক, আজকের আলোচনা তো বেশিক্ষণ করলাম না, আমি সংক্ষেপে বিষয়গুলো পয়েন্টগুলো শুধুমাত্র বলে দিলাম, আলোচনা খুব বেশি হলো না আজকে। তো যাই হোক, তোমরা বিষয়টা পড়ে নেবে, কারো কোনো বক্তব্য থাকলে আমাকে বলতে পারো। আজকের ক্লাসে যারা ছিলে, তোমরা কি শুনতে পাচ্ছ এখনো ঠিকঠাক? তাহলে একটু জানাবে। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। তো ভারতের আঞ্চলিক ভূগোল, এটা অনেক কিছু মনে রাখতে হবে, প্রচুর ইনফরমেশন রয়েছে, তোমরা একটু বেশি সময় দিয়ে এটা পড়বে। আমাদের প্রাকৃতিক ভূগোলের যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, টেকটনিক, এগুলো তো অনেকটা বোঝার আছে, কিন্তু আমাদের এই রিজিওনাল জিওগ্রাফিটা পুরোপুরি আমাদের ভালো করে মনে রাখতে হবে। তোমরা আগে পরে পড়েছো, ছিল এই পার্টটা, তোমরা যারা পড়াও, টিউশন পড়াও, তারা অবশ্যই বিষয়গুলো তোমাদের পড়া আছে। আর একটু ডিটেলস তোমরা পড়ে নেবে, প্রচুর ইনফরমেশন রয়েছে। আমার যে অনলাইন নোটসটা রয়েছে ওখানে দেখবে প্রচুর ইনফরমেশন রয়েছে, প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে, তাহলে সুবিধা হবে তোমাদের। তো যাই হোক, শরীরটা আমি একটু খারাপ আছে আমার, ওই জন্য আমি বেশিক্ষণ আমি ক্লাস নিতে পারবো না। তো যাই হোক, তোমরা বিষয়টা পড়ে নেবে, আর কিছু বলার থাকলে বলতে পারো তোমরা। আমার ঠিক আছে স্যার, তাহলে আজকে এখানেই থাক। হ্যাঁ, আজকে এখানেই থাক। আর আগের দিন আমি ক্লাসটা নিতে পারলাম না, কারণ আমি নদিয়া থেকে কোচবিহার চলে এসেছি। কোচবিহারে আবার এখানে আমার ওয়াইফাই কানেকশন নতুন করে নিতে হলো আর কি, ক্লাস নেওয়ার জন্য। যাই হোক, সব সেট আপ করার জন্য গত দিন আমি ক্লাসটা, লাইভ ক্লাসটা তোমাদের নিতে পারিনি। তাই আগামী দিন থেকে লাইভ ক্লাসগুলো মোটামুটি নেওয়ার চেষ্টা করবো আর কি। আর বেশি করে বাড়িতে ভালো করে পড়তে হবে। টপিকগুলো আমি সমস্ত পিডিএফ গুলো তোমাদের পাঠিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আর কিছু বলছি না। তোমরা তাহলে ভালো করে পড়াশোনা করো, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে, হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই বলবে বিষয়গুলো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই।